আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। ভোজন রসিক বলে বাঙালির খ্যাতি বরাবরই। বাসনার সেরা বাসা যে রসনায় তা কবিগুরুই বলে গেছেন। কিন্তু খাদ্য রসিক এই বাঙালির খাবারের তালিকায় আন্তর্জাতিকীকরণ ঘটে গেছে বহু যুগ আগেই। আলু, টমেটো এসব নাকি বিদেশি তরকারি, কিংবা পটলের দোলমা বা শুক্তো এসবের মতো রান্না এসেছে ভিন দেশ থেকে। বাঙালির খাদ্য তালিকায় বিদেশি প্রভাব নিয়ে এরকম বহু অজানা তথ্য দিয়েছেন খাদ্য বিশেষজ্ঞ ইন্দ্রজিৎ লাহিড়ী। বাঙালির খাওয়া দাওয়া নিয়ে আমরা যদি কথা বলতে যাই, প্রথম যে কথা আসে সেটা হচ্ছে আলু। বাঙালির সঙ্গে আলু মোটামুটি কিন্তু অবিচ্ছেদ্য, জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। আলু জিনিসটা খুব মজার জিনিস। এটা প্রথম শুরু হয়েছিল পেরুতে, আজ থেকে প্রায় 1003 বছর আগে। পেরুর থেকে বিভিন্ন দেশ ঘুরে ঘুরে যখন এদেশে প্রথম পর্তুগিজরা আসে, পর্তুগিজরা এদেশে এই সবজিটিকে প্রথম নিয়ে আসে। তারা তাদের ভাষায় এর নাম বলতো বাটাটা। বাটাটাকে ইংরেজরা যখন পপুলার করে, তারা সাউথ ইন্ডিয়ায় নিয়ে গিয়ে এর মাস স্কেলে চাষবাস শুরু করে দেয় এবং বড় হারে চাষ করতে করতে বাটাটার থেকে জিনিসটার নাম দেয় পটাটো, পটাটোর থেকে আলু। আলু যদি বাঙালির খাবারের একটা প্রধান সবজি হয়, আলু এবং অন্যান্য শাকসবজি মিশিয়ে আর একটা প্রধান খাবার হচ্ছে শুক্তো, যেটা আমাদের মোটামুটি এপার বাংলা ওপার বাংলা অনেক বাড়িতেই খাবারের শুরুতে এই ডিশটা নেওয়া হয়। শুক্তো জিনিসটাও কিন্তু যে একদম এদেশের তা নয়, আবার ওই পর্তুগিজদের হিসাবেই ফিরে যেতে হবে। তারা একটা ডিশ নিত যেটার নাম ছিল সেরেন্ডিকা মারান্টিকা। এটা এমন একটা স্টার্টার, তার মধ্যে কিছু তেঁতো টেস্ট থাকতো এবং বিভিন্ন রকম শাকসবজি মিশিয়ে করা হতো। রূপকথায় বলে যে এই ডিশটি থেকেই আমাদের এখানে শুক্তো জিনিসটা চালু হয়। এবার আমরা আবার চলে আসি ওই আলুতে। প্রথম যে ডিশ মাথায় সেটা হচ্ছে আলুর দম। আলুর দমের অ্যাকম্পানিমেন্ট হচ্ছে লুচি। লুচি আলুর দম নিয়ে বাঙালির গর্বের শেষ নেই, কিন্তু এটা অনেকেই হয়তো জানেন না, বা অনেকেই নিশ্চয়ই জানেন। লুচি বা পুরি এই জিনিসটা প্রথম আসে মধ্যপ্রাচ্য থেকে। মধ্যপ্রাচ্যে এইরকম বেশ কিছু জিনিস তৈরি হতো, যেখান থেকে বিভিন্ন দেশ ঘুরে এটি চলে আসে ভারতবর্ষে এবং মাস স্কেলে পপুলার হয়ে যায়। ইনফ্যাক্ট মধ্যপ্রাচ্যই বা কেন বলি, আমি যদি আরো বেশ কয়েক হাজার বছর পিছিয়ে যাই, পৃথিবীতে এক আইসম্যানের দেহ যখন উদ্ধার হয়েছে, তার নাম দেওয়া হয়েছিল ওটজি। তার পেটের থেকে একটি খাবার পাওয়া গেছে যেটাকে হচ্ছে আধুনিক প্যানকেকের একটি সংস্করণ। প্যানকেককে আমি যদি ধরেই এক খুব লেম্যানস ল্যাঙ্গুয়েজে, একটি ফ্রাইং প্যানে বা তাওয়ায় বা হয়তো কড়াইতে একটা গোলা বা ব্যাটার টাইপের জিনিস তেলের মধ্যে ভাজা হয়েছে, যেটা একটা পাতলা চ্যাপ্টা টাইপের বস্তু কার্বস দিয়ে তৈরি, মানে কার্বোহাইড্রেট দিয়ে তৈরি করা। এবং কে বলতে পারে হয়তো সেটার থেকেই আধুনিক লুচি বা পুরি বা পার্সি যে ডিশ সেগুলোর উদ্ভাবন হয়নি। লুচি আলুর দম যখন ব্রেকফাস্টে হয়েই গেল, আমরা এবার সেখান থেকে নেক্সট ডিশে চলে যেতে পারি। বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি, এবং বাঙালির মাছ যদি ধরা হয়, মাছের রাজা রুইয়ের পরে যে মন্ত্রী বা হয়তো রাজার সব বড় সম্রাট আসে, সে হচ্ছে ইলিশ মাছ। এবারে ইলিশ মাছ নিয়ে আমাদের এপার বাংলা আর ওপার বাংলার একটা সবসময় তর্ক বিতর্ক চলতে থাকে। এই দলে আমরা বলি যে আমাদের ইলিশ মাছের রান্না বেটার, এবং ও দলে ওনারা বলেন যে ওনাদের রান্না বেটার। কিন্তু অ্যাকচুয়ালি 2018 সালে আমাকে বাংলাদেশের এক হোটেলের গ্রুপ ওখানে নিয়ে যায় এই ব্যাপারটার উপর একটু কাজ বলুন, পড়াশোনা বলুন, সেটা করার জন্য। ওখানে গিয়ে ঢাকার যখন আমি পাইস হোটেল থেকে, মাওয়াঘাটের পাইস হোটেল থেকে 5 স্টার সব জায়গাতেই খাই, দেখি দুটো দেশের ইলিশ মাছ একই মাছ হলো, রান্নার স্টাইলটা কিন্তু সম্পূর্ণ আলাদা। মানে বাংলাদেশ যেহেতু মুঘল ইনফ্লুয়েন্সড বা মুসলিম ইনফ্লুয়েন্সটা বেশি রান্নার মধ্যে, সেখানে ম্যাক্সিমাম রান্নাতে এবং ইলিশেও খুব সারপ্রাইজিংলি প্রচন্ডভাবে পেঁয়াজ আর রসুন দেওয়া হয়, যেটা আমাদের এপার বাংলায় কিন্তু হয়তো ইলিশের পোলাওতে খানিকটা, আর ইলিশের কোরমা সেটাও খুব রেয়ার ডিশ। তাছাড়া কিন্তু পেঁয়াজের ব্যবহার ইলিশের রান্নার ক্ষেত্রে কম। সেকেন্ড আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে ওপার বাংলায় ইলিশ মাছটাকে রান্নার সময় হয় প্রচন্ড বেশি ভাজা হয়, যেটা আমাদের হিসেবে ওভার ফ্রাই করা হয়, ডিপ ব্রাউন কালার এসে যায়, অথবা কাঁচা মাছকে ঝোলের মধ্যে সাঁতলে বা ভাপে স্টিম করে সেইভাবে রান্না করা হয়। মানে মোদ্দা বক্তব্য হচ্ছে এপার বাংলায় যেটা মাছটাকে হালকা ভেজে বিভিন্ন গ্রেভিতে বা ঝোলে বা আমাদের যেটা বেগুন দিয়ে ঝোল তাতে ইউজ করা হয়, সেটা কিন্তু ওপার বাংলায় দেখা যায় না। তো মাছের পরে মাছ যদি হয়, তাই বলে বাঙালি একটু মাংস খাবে না বা একটু বিরিয়ানি খাবে না, এটা জাস্ট হতে পারে না। আর আলু আর বিরিয়ানি দুটোকে যদি আমরা কলকাতা বিরিয়ানির একটা অঙ্গ ধরে চলি, একটা বিরাট মজার গল্প হচ্ছে কলকাতা বিরিয়ানিতে আলুটা কোত্থেকে এলো।
কলকাতা বিরিয়ানিতে আলুটা আসে যখন মুঘল সাম্রাজ্যের শেষ নবাব ওয়াজেদ আলী শাহ কলকাতায় এসে ওঠেন। যে জায়গাটায় তিনি ওঠেন সেটা হচ্ছে বিচালীঘাটে নৌকোয় নেমে, এখন তার নাম হচ্ছে মেটিয়া বুরুজ। কলকাতার অনেকগুলো কালচার, ধরুন ঘুড়ি ওড়ানো, বাড়ির মধ্যে চিড়িয়াখানা বানিয়ে ফেলা এবং বিরিয়ানি সবকটাই তিনি করে ফেলেন। এবং লাকিলি সিমিলার সময় পর্তুগিজরা ভারতে সেই বিদেশি সবজিটি এনে ফেলে, যেটা খানিকক্ষণ আগে বলছিলাম, যার নাম হচ্ছে আলু। তাঁরই কোনো এক ওস্তাদ খানসামা বা রকাবদারের হাতে পড়ে এই আলুটি মাংসের সঙ্গে মিশিয়ে তার বিরিয়ানিতে চলে আসে এবং কলকাতা বিরিয়ানির জন্ম হয়। পটলের দোরমা হচ্ছে আমাদের এখানে অত্যন্ত পপুলার একটা খাবার। পটলের দোরমাটা, যের অরিজিনটা ধরা হয়, কিছু ক্ষেত্রে বলা হয় আরবি বা আর্মেনিয়ান একটা খাবার আছে যার নাম বলা হয় দলমা বা ডালমা। দলমাটা হচ্ছে বাঁধাকপির পাতার মধ্যে কিছু সবজি ঢুকিয়ে স্টাফ করে সেটাকে স্টিম করা হয়, সেই জিনিসটাকে বলে দলমা। ঐতিহাসিকরা মনে করেন ওই দলমা থেকেই কিন্তু আজকে পটলের দোরমার উদ্ভব। ফলে আর্মেনিয়ান টাচও যে একদম নেই সেটা বলা মুশকিল ব্যাপার। হাতে নিয়ে ডেকেছি যেই তুলি হেঁচেছি, বিরিয়ানি কোরমা পটলের দোরমা মিলেমিশে হয়ে যায় প্যারিসের ছেচকি। পাবেন না মশলাটা যেখানেই যান না, আমি শেষে ভাগ্য হতে মান্না। সুইজারল্যান্ড গিয়ে, ইজিপ্ট হল্যান্ড গিয়ে শিখেছি নতুন এই রান্না, আমি শেষে ভাগ্য হতে মান্না।